Please share and subscribe. Press the bell button to get notification. হ্যালো স্টুডেন্টস, আজকে পার্সেন্টেজ হবে। পার্সেন্টেজের আগে কতগুলি ভিডিও করেছি, তো আশা করি সেগুলো বোঝা গেছে। আজকে যে দুটো অঙ্ক করাবো, আজকে টোটাল 3টে অঙ্ক করাবো। এই 3টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর খুবই বোঝারও আছে। 3টে অঙ্ক একটু অন্যরকম, একটু বোঝার আছে। তো আশা করি তোমরা ভালোভাবে পুরো ভিডিওটা শুনবে, কারণ যদি স্কিপ করে শোনো তাহলে কিন্তু, বা কেটে দিয়ে যদি শোনো তাহলে পুরোটা বুঝতে পারবে না। এখানে অনেক কথা শোনার আছে, যেই কথাগুলো মনে রাখতে হবে। কিছু নিয়ম, কিছু জিনিসগুলো মনে রাখতে হবে। আর প্রয়োজন পড়লে ভিডিওটা অনেকবার দেখবে, কারণ এই কথাগুলো না বুঝতে পারলে অঙ্কগুলো বোঝাটা মুশকিল হবে। তো অনেকবার দরকার পড়লে ভিডিওটা দেখবে, কিন্তু ভালোভাবে শুনবে পুরোটা। ওকে, তো প্রথমে 15 নম্বরের অঙ্কটা শুরু করা যাক বইয়ের। একই চ্যাপ্টারে, পার্সেন্টেজ চ্যাপ্টার, শতকরা 15 নম্বরের অঙ্কটা কি বলছে দেখি। যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। বিধানসভা কেন্দ্রের ভোটার রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ ভোটার থাকে। ভোটার কাদের বলছে? যে ধরো তোমার এলাকায় মোট লোক সংখ্যা, ধরো এটা তোমার এলাকা, মোট লোক সংখ্যা ধরো 500 জন আছে, এখানে লোক আছে 500 জন। তো এই 500 জনই ভোটার। মানে ভোটার কাদের বলছে? যারা ভোট দিতে পারে, যাদের কাছে ভোটার কার্ড আছে, আইডেন্টি প্রুফ, তারা ভোট দিতে পারে। তাহলে এতজনের ভোট দেওয়ার অধিকার আছে, এরা ভোট দিতে যাবে। এবার সবাই তো একই দলে ভোট দেবে না, ধরো দুটো দল আছে, একটা এ দল আর একটা বি দল। কিছু মানুষ এতে ভোট দেবে, কিছু মানুষ বিতে ভোট দেবে। তার মধ্যে দেখা গেল এ জিতেছে, তো একে বলে দিলাম বিজয়ী প্রার্থী। তাহলে এখানে ওই এ বি করে বলে দেয়নি, এখানে বলেছে বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী। আর বলেছে ভোটারদের 80% ভোট দিয়েছে। তাহলে এখানে 500 জন রয়েছে, তারা সবাই ভোট দিতে পারে, কিন্তু সবাই ভোট দিতে হয়তো যায় না। না, ভোটার দিন সবাই ভোট দিতে নাও যেতে পারে, কেউ ভোট দেয় না। মানে দুজনকে কাউকেই দেয়নি, মানে ভোট দিতেই যায়নি সে। ধরলাম এখান থেকে 400 জন ভোট দিতে গেছে, তাহলে এই 400 জনই এদের ভোট পাবে। এ 300 পেলো, 100 পেলো ধরো। তো সেখানে বলেছে এরকমই যে 80% ভোট দিয়েছেন, সবাই ভোট দেয়নি। তাই জন্য এখানটা প্রথমে এমনি যা লেখা আছে লিখে নেবো বইয়ে। এটি বিধানসভা ভোটে 80% ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী এত % ভোট পেয়েছে। বইয়ে যা লেখা আছে পরপর লিখে নেবো। তারপর ধরি মোট ভোটার। তাহলে মোট ভোটার এখানে বলে দেয়নি, আমি যেমন ধরে নিলাম এখানে 500টা, কিন্তু এখানে ধরে নিতে হবে তাহলে 100 ধরে নিই, সবচেয়ে সুবিধা হবে। তো এখানে মোট ভোটার ধরে নিচ্ছি যে 100 জন। এবার বলছে 80% ভোট দিয়েছে, মানে ভোট দিয়েছে, কাকে ভোট দিয়েছে সেটা পরের ব্যাপার। আপাতত ভোট দিয়েছেই 80 জন। তাহলে 80% মানে 100 জনে 80 জন, আর মোট ভোটার আমি 100 জনই ধরেছি। তার মানে 100 জনের মধ্যে 80 জনই ভোট দিয়েছে, তার জন্য লিখেছি মোট ভোট দিয়েছেন 80 জন। এবার এই 80 জন যে ভোট দিয়েছে, আচ্ছা এখানে কিন্তু খেয়াল রাখবে, এই যে মোট ভোটার আমি 100 জন ধরেছি, তার জন্যই এখানে 80% বলতে 80 জনই বোঝা গেল। না হলে কিন্তু এই মোট ভোটার যদি অন্য থাকতো, যদি এক্স ধরতাম, তাহলে আমাকে এক্সের 80% বের করতে লাগতো। এক্সের 80% মানে এক্স গুণ 80/100 করে বের করতে লাগতো, তবে পেতাম কতজন ভোট দিয়েছে। এবার এক্সের জায়গায় কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা বসাতাম। যদি 500 জন থাকতো তাহলে 500 গুণ 80% হতো, সেই হিসাবে আসতো। বোঝা গেল? তাহলে এখানে মোট ভোট দিয়েছেন 80 জন পেলাম, সুতরাং 100 জন ধরেছি বলে এটা 80 জন হলো। এবার সেই যে ভোট দিয়েছেন 80 জন, তার মধ্যে কিছু সংখ্যক বিজয়ী প্রার্থীকে দিয়েছেন, কিছু সংখ্যক পরাজিত প্রার্থীকে দিয়েছেন। এবার বলছে যে এখানে বিজয়ী প্রার্থী মোট ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। এবং মোট ভোট বলতে এই যে মোট যে ভোট পড়েছে এটা 80 জন। মোট ভোট বলতে কিন্তু 100 জন নয়, কারণ 100 জন ভোটার, তারা তো ভোট দেয়নি। তাহলে ভোট যতজন দিয়েছে সেটাই মোট ভোট। ভোট দিয়েছেন 80 জন, তাহলে 80 জনের 65%। এবার দেখো এখানটা এই ব্যাপারটা আসলো, এখানটা 80 হবে, এটা ভুল লিখেছিলাম। 80 জনে 65%, তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোট পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছেন? 80 জনে 65%, তাহলে 80 গুণ 65/100।
কাটাকুটি করে 52টি ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী। এই যে এই গুণটার কথা বলছিলাম, এই গুণটা এখানেও করতে হতো যদি আমি 100 না ধরতাম। তাই এখানে মোট 100 ধরেছি, তাহলে 100 গুণ 100 বাই যদি করি একই আসছে, 100 গুণ 80/100 যদি করি তাহলে এখানে 80 আসছে। তার জন্য 100 করার দরকার নেই, কারণ 100 জনের মধ্যে 80%, মানে 100 জনের মধ্যে 80, তাহলে একবারে করে দিয়েছি এখানে। তাই কিন্তু এখানে 80 জনের মধ্যে 65%, তাই 80 গুণ 65/100, ঠিক আছে, এটা গুণ করে 52টি। তাহলে এবার বিজয়ী প্রার্থী মোট ভোটের তাহলে 52টি ভোট পেয়েছেন। এবার মোট ভোটের 52টি পেলো, এবার মোট ভোটারের জানতে চেয়েছে তিনি কত শতকরা কত ভোট পেয়েছে টোটাল ভোটারের। তাহলে মোট ভোটার তো 100 জন, তাহলে 52টি ভোট পেয়েছেন, তাহলে 52%ই ভোট পেয়েছেন, আলাদা করে বের করার দরকার নেই, কিন্তু মোট 100 জন ধরে নিয়েছি, তাই সেম এখানে আলাদা করে আর বের করার দরকার নেই। তাহলে 52টি পেয়েছে মোট 100, তাহলে বাই 100 যদি করি, গুণ 100 করলে একই আসবে। কারণ আমরা যখন শতকরা বের করি কী করি আমরা, যে যা বেরোয় যেটা বের করতে যাই মোটটা দিয়ে বাই করি, মানে করতাম এখানে কি যে 52 এখানে যদি করতাম তাহলে 52/100, কারণ 100 জন মোট ভোটার, তাহলে 52 জন পেয়েছে, আর শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ, এরকমই বের করা হয়, তাহলে 100 কেটে গেলে 52ই থাকছে, ঠিক আছে। তো সেটাই এখানে 52% ভোট পেয়েছে, বোঝা গেল। এটা গেল 15 নম্বর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক দেয়, সংখ্যাগুলো ঘুরিয়ে দিতে পারে। এবার আসছি 16 নম্বরের অঙ্কটা। 16 নম্বর অঙ্ক কী বলছে, যে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝার আছে অনেকটাও, এই অঙ্কটাতে অনেক কিছু বোঝার আছে। বলছে কি যে A+ পেয়েছে কতজন, 85% বাংলায় পেয়েছে, মানে বাংলায় A+ পেয়েছে 85% লোক, মানে 85% ছাত্রছাত্রী, পার্সেন্ট বলা হচ্ছে, মানে 85 জন না, কিন্তু মোট যত হবে তার পার্সেন্টেজ বের করে। 70% অঙ্কে পেয়েছে, 65% উভয় বিষয় পেয়েছে। তো এখানে একটা জিনিস বুঝিয়ে দিই যে এগুলো মিনিংটা কী, যে বাংলায় A+ পেয়েছে, অঙ্কে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পেয়েছে। মানে ধরো একটা স্কুলে মোট সাবজেক্ট আছে বাংলা আর অঙ্ক, তো একটা পরীক্ষা যদি হয়ে থাকে, সেই পরীক্ষায় কী কী রেজাল্ট আসতে পারে। A+ মানে ধরে নাও যারা 80-র উপরে নাম্বার পেয়েছে, ঠিক আছে, যারা 80-র উপরে নাম্বার পেয়েছে তারা কী কী রেজাল্ট আসতে পারে, যে কিছু স্টুডেন্ট, আমি এখানটা রাফ করে দেখাচ্ছি, যে কিছু স্টুডেন্ট শুধু বাংলা সাবজেক্টটাতে A+ পেয়েছে, মানে আর অঙ্কেতে পায়নি, হতে পারে। তো কিছু জন স্টুডেন্ট শুধু বাংলাতে পেয়েছে, কিছু জন স্টুডেন্ট হতে পারে শুধু অঙ্কে পেয়েছে, বাংলাতে পায়নি, আবার কিছু জন স্টুডেন্ট হতে পারে উভয় বিষয়তেই পেয়েছে, মানে দুটোতেই A+ পেয়েছে, আর কিছু জন হতে পারে উভয় বিষয়ের কোনোটাতেই পায়নি, হতে পারে। তো এই চারটের বাইরে আর কি কিছু কম্বিনেশন হতে পারে না। কারণ কি, সাবজেক্ট রয়েছে দুটো, 4 রকমই হবে। একটা হবে হচ্ছে শুধু বাংলায় পেয়েছে, আর হবে শুধু অঙ্কে পেয়েছে, আর হবে যে বাংলা অঙ্ক দুটোতেই পেয়েছে, আর একটা হবে দুটোর মধ্যে কোনোটাই পায়নি। আর তো কোনো সাবজেক্ট নেই, তার জন্য এই দুটো 4টি কম্বিনেশন হবে, তো এই 4 রকমের স্টুডেন্টসকে পাওয়া যাবে। এবার এখানে কিন্তু যখন বলে দিয়েছে, দেখো যে বলছে পরীক্ষার্থীদের 85% বাংলায় পেয়েছে, এখানে কিন্তু বলেনি যে শুধু বাংলায় পেয়েছে। 85% বাংলায় পেয়েছে মানে তুমি যদি ধরে নাও সে অঙ্কে পায়নি, তাহলে ভুল। 85% বাংলায় পেয়েছে মানে হচ্ছে তার মধ্যে অঙ্কে যারা পেয়েছে তারাও ঢুকে আছে, মানে বাংলা অঙ্ক দুটোতেই ধরো পেয়েছে, এরম লোকও ঢুকে আছে, এরম স্টুডেন্টসও, মানে 85% যে স্টুডেন্টস, তার মধ্যে 85%-এর মধ্যে বলছে যে 85% স্টুডেন্ট বাংলায় A+ পেয়েছে। তার মানে এর মধ্যে দুটো রকমের স্টুডেন্টস ঢুকে আছে, এক শুধু বাংলায় যারা পেয়েছে তারাও বাংলায় পেয়েছে বলা যেতে পারে, আবার বাংলা আর অঙ্কে যারা পেয়েছে দুটোতেই তারাও বলতে পারি বাংলায় পেয়েছে, এটা তো বলতে পারি। আমি তো বলছি না যে অঙ্কে পেয়েছে কি পায়নি বলছি না, আমি বলছি বাংলায় পেয়েছে, তো অঙ্কে পেতেও পারে নাও পেতে পারে। সুতরাং দুরকম স্টুডেন্টস কিন্তু এখানে ঢুকে আছে, এক হচ্ছে উভয় বিষয়ে যারা পেয়েছে সেটাও 85%-এর মধ্যেই আছে, আর এক হচ্ছে শুধু বাংলায় যারা পেয়েছে তারাই এটার মধ্যেই আছে। একই রকমভাবে তারপরে বলছে অঙ্কে 70% অঙ্কে পেয়েছে, এটাও একই রকম, শুধু
অঙ্কে যারা পেয়েছে তারাও এর মধ্যে ঢুকে আছে, আবার উভয় বিষয় যারা পেয়েছে অঙ্ক বাংলা সেটাও এর মধ্যে ঢুকে আছে। তারপর বলছে কি 65% উভয় বিষয় পেয়েছে। এবার এই যে 65% উভয় বিষয়, এর মধ্যে তো শুধু বাংলা শুধু অঙ্ক ঢুকে নেই, কারণ এখানে বলে দিচ্ছি উভয় বিষয় পেয়েছে। তো 65% যে সংখ্যাটা সেটা সেই স্টুডেন্টগুলো উভয় বিষয়তেই পেয়েছে। তাহলে আমি তিনটের আগে বের করে নেবো যে বাংলা এ প্লাস পেয়েছে 85%, মানে মোট, আর বলে দিয়েছে মোট পরীক্ষার্থী 120 জন বলে দিয়েছে, যে টোটাল 120 জন। এই যে এখানে টোটাল আমি পরীক্ষার্থী ধরে নিয়েছিলাম, ধরো টোটাল 120 জন ছিল, তাই তো। তো বাংলায় এ প্লাস পেয়েছে কী হবে, 120 গুণ 85/100, 85%, 120 গুণ 85/100 কাটাকুটি করলে আসবে 102 জন। তাহলে এই 102 জন যে এটা বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় নয় কিন্তু, বারবার করে বলছি যে শুধু বাংলায় নয়, এর মধ্যে শুধু বাংলাও ঢুকে আছে আর এর মধ্যে উভয় বিষয়েও ঢুকে আছে, মানে যারা অঙ্কেতেও পেয়েছে এমনও ঢুকে আছে। তারপরে অঙ্কে এ প্লাস পেয়েছে 120 গুণ 70/100, 70% বলছে 84 জন। উভয় বিষয় এ প্লাস পেয়েছে এতজন, পেয়ে গেলাম একই রকমভাবে। এইবার কী করবো দেখো, এই যে বাংলায় যে 102 জন, এর মধ্যে কে কে ঢুকে আছে, এক উভয় বিষয় ঢুকে আছে, একটা শুধু বাংলায় যারা পেয়েছে তারাও ঢুকে আছে। আমাকে বের করতে হবে শুধু বাংলায় কতজন পেয়েছে, আমাকে বের করতে হবে শুধু অঙ্কে কতজন পেয়েছে, উভয় বিষয়ে কতজন পেয়েছে, আর উভয় বিষয়ে কতজন পায়নি সেটা বের করতে হবে। আমাকে বাংলায় জানতে চাইনি, অঙ্কে জানতে চাইনি, শুধু বাংলা শুধু অঙ্কে। তাহলে এর মধ্যে শুধু বাংলা আছে প্লাস উভয় বিষয়টাও আছে এর মধ্যে। তাহলে আমি যদি এখান থেকে উভয় বিষয়টা মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো শুধু শুধু বাংলা। তাহলে শুধু বাংলায় প্লাস পেয়েছে কি 102 মাইনাস 78, উভয় বিষয় যতজন পেয়েছে সেটা মাইনাস করে দিলাম, তাহলে পড়ে থাকবে শুধু বাংলা 24 জন। একই রকমের শুধু অঙ্কে যতজন পেয়েছে অঙ্কটা থেকে মাইনাস করব, 84 মাইনাস 78 উভয় বিষয় যতজন পেয়েছে, তাহলে 6 জন। আর উভয় বিষয় এ প্লাস পাইনি, মানে উভয় বিষয়ের কোনোটাতেই পাইনি এ প্লাস, সেটা কী হবে, টোটাল 120 জন, আর এই তিনটেকে যোগ করে বিয়োগ করে দেবো, কারণ 78 হচ্ছে উভয় বিষয়, আর শুধু বাংলা শুধু অঙ্ক, এই তিনটে যোগ করব, 78, 24, 6, এই তিনটেকে যোগ করে 120 থেকে বিয়োগ 120 মোট করলে 12 জন উভয় বিষয় পাইনি। বোঝা গেল? এটা হচ্ছে উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা, এটা একটা, এই চারটে উত্তর জানতে চেয়েছে যে উভয় বিষয়ে কতজন এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে কতজন পেয়েছে, এটা ঠিক আছে। এবার আসছি 18 নম্বরের অঙ্কটা। 18 নম্বরের অঙ্কটা কী বলছে, একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হলো জানতে চেয়েছে। এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমি 100 ধরেও করতে পারতাম, কিন্তু যেহেতু আয়তক্ষেত্র দিয়েছে এবং দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে, তাহলে দুটোকেই 100 ধরতে হবে। ধরলে 15% বলেছে, তাহলে 100 ধরলে সুবিধা হবে। 100তে 15 115 হয়ে যাবে, আবার 100তে 15 কমে গেল, তাহলে হয়ে যাবে কত 85। কিন্তু দুটোই যদি 100 ধরি সম্ভব নয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুটো সমান হওয়া সম্ভব না, কারণ আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না, তার জন্য এখানে 100 ধরা যাচ্ছে না। এখানে দৈর্ঘ্য ধরতে হবে x একক, প্রস্থ ধরতে হবে y একক। তাহলে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলে, এবার ব্যাপারটা দেখো 15% বৃদ্ধি পেয়েছে, এরকম ধরনের অঙ্ক ফার্স্টে আমি করিয়েছি, বৃদ্ধি পেয়েছে মানে 15%টা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পরে নতুন হবে কি, আগেরটার সাথে যোগ হবে, আগের বলতে x, তাহলে x-এর উপর, তাহলে ফার্স্টে 15% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে, নতুন দৈর্ঘ্য হবে, আগেরটার সাথে যোগ হবে কত, এই 15% বৃদ্ধি, তাহলে আগেরটা হচ্ছে x, তার সাথে যোগ হবে কারণ বৃদ্ধি পাচ্ছে, কত যোগ হবে 15%, কার 15%, আগের 15% মানে x-এর, তাহলে x গুণ 15/100, তাহলে x যোগ x গুণ 15/100, বোঝা গেল, x যোগ x গুণ 15/100, এইটা মানে হচ্ছে বৃদ্ধি, এইটুকু, আর বৃদ্ধিটা কি যোগ হবে আগেরটার সাথে, তাহলে x প্লাস এটা, তাহলে সে 3x কাটাকুটি করে এটা 3x/20, এবার এটা লসাগু, এখানে যদি 1 ধরে নিই লসাগু করে 23x/20, এই লসাগুটা তোমরা করে নেবে, এটা আর আমার করে দেখালাম না, তাহলে 23x/20। একই রকম প্রস্থ বলছে 15% হ্রাস পেয়েছে, তাহলে নতুন প্রস্থ হবে, এটা প্লাস ছিল বৃদ্ধি পেয়েছিল, এখানে হ্রাস শুধু মাইনাস হয়ে যায়, বাকি একই নিয়ম 17y/20। এবার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, তাহলে নতুন এখন দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, আর আগে দৈর্ঘ্য কত ছিল x,
প্রস্থ ছিল ওয়াই। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল দেখি, এক্স গুণ ওয়াই এক্স ওয়াই, কারণ আমাকে জানতে চেয়েছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো জানতে চেয়েছে। তাহলে দেখি ক্ষেত্রফল বৃদ্ধি না হ্রাস পেয়েছে। আগে ক্ষেত্রফল এক্স ওয়াই ছিল, আর এখন ক্ষেত্রফল কী হবে, এখন দৈর্ঘ্য গুণ এখন প্রস্থ। তাহলে এখন ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য এটা গুণ এটা প্রস্থ, এটা গুণ করলে 391 এক্স ওয়াই বাই 410, কারণ এক্স ওয়াইটা থাকবে, খেয়াল রাখবে। এবার বলো এটা বড় না এটা বড়, কে বলবে? তাহলে বলতে পারবে? দেখো এক্স ওয়াই মানে এক্স ওয়াইয়ের নিচে কী আছে, ওয়ান। কোনো কিছুর নিচে ওয়ান মানে সেটা পূর্ণ সংখ্যা। আর এখানে নিচে 400, উপরে ছোট, ছোট জিনিস মানে একের থেকে কম, মানে অ্যাকচুয়ালি এই পূর্ণ সংখ্যার থেকে কম, তার মানে এটা এখানেই বড়। যখনই কোনো পূর্ণ সংখ্যার সাথে কোনো ভগ্নাংশের তুলনা হবে তখন সেই পূর্ণ সংখ্যাটাই সবসময় বড় হয়, কারণ এটা ভগ্নাংশ আছে, এটা উপরে ছোট আছে নিচে বড় আছে, এটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে এটা সবসময় ছোটই হবে। যদি উপরে বড় থাকতো তাহলে ক্যালকুলেশন করে দেখতে হতো যে কত ভাগের কত ভাগ, ঠিক আছে? তাহলে এখানে এটা আর এটার মধ্যে এটা সবসময় বড়। যেমন আমি যদি 5 আর তুলনা করি, আমি যদি 5 আর 4/5 মধ্যে তুলনা করি, 4/5টা তো একের থেকেও ছোটো, এটা তো অলরেডি 5, কারণ নিচে বড় মানে একের থেকে ছোট, সেটা এটা মাথায় রাখবে। ভগ্নাংশের যদি হরে জায়গায় বড় সংখ্যা থাকে লবের থেকে, তাহলে সেটা একের থেকে ছোটোই হবে। কিন্তু যদি এরকম হতো 5 আর এটা 24/5, তখন আমি বলতে পারতাম এরকমভাবে যে নিচে ছোট বা বড় আছে, ছোট আছে বলে এটাই বড় হবে, তার কোনো মানে নেই। কারণ তখন আমাকে দেখতে হবে ভাগ করে। এখানে যদি ভাগ করি পূর্ণ সংখ্যা কী আসছে, 4 5 20, এখানে 4, তার মানে পূর্ণ সংখ্যা 4 আসছে, তারপর 4 পূর্ণ 4-এর 5, তার মানে 4 পূর্ণ আসছে, তারপর কিছু একটা, কিন্তু 5 যায়নি, কারণ 5 পূর্ণ হয়নি, তাহলে 4 পূর্ণ হয়েছে, তাহলে আর এখানে তো 5ই আছে এটা, তখন তাহলে এটাও বড় হতো, তখন এটা ছোটোই তখনও। কিন্তু যদি এরকম হতো 26/5, তখন দেখো 5 পূর্ণ 1-এর 5, নিচে বা অতিরিক্ত 1 আসছে, কিন্তু 5 পূর্ণ হয়ে গেছে, তারপরে বেশি, তাহলে তখন এটা বড় হতো, 26/5টা তখন বড়, কারণ এটা 5 পূর্ণ হয়ে গেছে, 5 পূর্ণ পেরিয়ে গেছে, আর এখানে শুধু 5, ঠিক আছে? তো এরকমভাবে আমরা দেখব। আর এখানে তো ওসব বলাই যাচ্ছে না, এখানে তো বলেই দিচ্ছে যে নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে এটাই ছোট এটা বড়, তার মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল কী হলো, কমে গেল। কত কমলো, আগেরটা মাইনাস এটা করলে লসাগু করে 9/400 XY বর্গ একক, এটা এই পরিমাণটা ক্ষেত্রফল কমেছে, এই পরিমাণটা কমেছে। আগে ছিল কত, XY, তাহলে শতকরা কত হ্রাস হলো, শতকরা বের করার সময় যেটা বৃদ্ধি বা হ্রাস সেটা লিখতে হয়, বাই আগে যা থাকে সেটা লিখতে হয়, গুণ 100 লিখতে হয়। তাহলে এখানে হ্রাস হচ্ছে, এটা বৃদ্ধি বা হ্রাসের মধ্যে হ্রাস পেয়েছি, তাহলে এটা বাই আগে কত ছিল XY গুণ 100, কারণ শতকরা জানতে চেয়েছে। এবার এখানে 400টা হরে আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি পুরোটা নিচে চলে আসবে, তাহলে 9XY উপরে, নিচে 400 × XY আর গুণ 100, তাহলে এটা কাটাকুটি করলে XY কাটাকুটি করলে 9/4, 9/4কে ভগ্নাংশে আনলে 2 পূর্ণ 1/4% হ্রাস, এটাই উত্তর। বোঝা গেল? এই অঙ্ক তিনটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা দিয়ে মোটামুটি তোমাদের সে চ্যাপ্টারটা আর কোনো অঙ্ক নেই, এই কটা অঙ্ক করলেই বাকি অঙ্কগুলি পারবে। তোমাদের 17 অঙ্কটা আমি করে দিয়েছিলাম, আশা করি ওরকম টাইপের। 19 অঙ্কটা পারবে, এই অঙ্কটার মতন 18 মতন। 19 অঙ্কটা কী আছে বলে দিচ্ছি। এই অঙ্কটা যেমন বলে দেয়নি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ, তার জন্য XY ধরে নিতে হয়েছিল, কিন্তু 19 অঙ্কটায় বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15, 10, 5। তা সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটিকে 10% বৃদ্ধি করা হলো, তাহলে 15 10% বৃদ্ধি করে লিখবো, ওটা বৃদ্ধি করে এখানে বলেই দিয়েছে একই রকম। এখানে XY জায়গায় এখানে বলে দিয়েছে 15, 10, 5, ঠিক আছে? তাহলে ওখানে ধরে নিতে হয়েছিল XY, এখানে বলেই দিয়েছে, তো একই রকমই হবে অঙ্কটা, আরও ইজি হয়ে গেল, ঠিক আছে? আর 20 অঙ্কটা 16 অঙ্কটার মতন, ওটাও ভেবে করবে, ঠিক আছে? ওকে। Thanks for watching. Please subscribe my channel and press the bell button.